আমাদের লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 এর যে লাস্ট টপিকটা ছিল, ফর সাম রিজন উই হ্যাভ স্লিপড ইট, বিকজ আমাদের ঈদের পরে একটা ক্লাস ক্যাম্পাসে হওয়ার কথা ছিল। তো এই মডেলটাকে বলেছিলাম আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় ডিসকাশনটা করব, বাট সেটা আমাদের হয়ে ওঠেনি। তো আমাদের সাপ্লাই চেইনের মধ্যে থেকে প্রোডাকশন বা অপারেশনস ইউনিট কি করে, প্রোডাক্টটাকে প্রডিউস করে। এবং আমাদের অন্য যে সমস্ত ইউনিটগুলো আছে, যেমন আমরা লজিস্টিকের কথা যদি বলে থাকি, লজিস্টিক একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে প্রোডাক্ট যেটা আছেন প্রোডাক্টের ডেলিভারি করে থাকেন, প্রোডাক্টকে ওয়্যারহাউসে রেখে থাকেন, প্রোডাক্টের একটা প্যাকেজিং করে দিয়ে থাকেন। এই সব জিনিসগুলো আমরা এটাকে একটা সার্ভিসের আন্ডারে ধরছি। সো লজিস্টিক মূলত একটা সার্ভিস প্রোভাইড করে। সেইখানে আমরা প্রোডাক্টকে যেহেতু ফিজিক্যালি টাচ করে কোয়ালিটি ফিল করতে পারি, সার্ভিসকে ইভ্যালুয়েট করার জন্য দেয়ার আর আ ফিউ মডেলস, এবং ওইটাই আমরা একটু দেখার চেষ্টা করব কোন কোন মডেলগুলো আমাদের আছে। প্রথম যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, সেটাকে বলি সার্ভ কোয়াল মডেলের এর মধ্যে। এই সার্ভ কোয়ালটা এসেছে কোত্থেকে দেখেন, সার্ভিস দেখেন SCRVICE আর QUITY। SCRV এখান থেকে 3টা নিয়েছেন, QUAL এখান থেকে 4টা লেটার নিয়েছেন, 3+4=7। এখানে দেখেন 1 2 3 4 5 6 7। SCRR সার্ভিসে সার্ভ নিয়েছেন, QUL কোয়ালিটি নিয়েছেন। সো এই দুটাকে মিলে একসাথে বলছে সার্ভিস কোয়ালিটি, তারা মডেলের কথা বলার চেষ্টা করছে। এইটাতে সার্ভিসটাকে 5 ভাবে তারা ইভ্যালুয়েট করার চেষ্টা করে। প্রথমে আমরা 3 নাম্বার থেকে শুরু করি, যদি 1 2 3 এভাবে লিখেছে, তো বাট আমরা এটাকে মনে রাখার জন্য এরা করেছে র্যাটার এরে TER। সো এখানে R ফর রিলায়েবিলিটি, A ফর অ্যাসুরেন্স, T ফর ট্যাঞ্জিবিলিটি, E ফর এমপ্যাথি, R ফর রেসপন্সিভনেস। হ্যাঁ, তো আপনি এইটাকে র্যাটার মনে রাখলে সবাই এইভাবেই মনে রাখার চেষ্টা করে, বাট আমি আপনাকে 3 নাম্বার থেকে শুরু করব, তাহলে আপনার জন্য বোঝা শুরু হবে একটার পর একটা। ট্যাঞ্জিবিলিটি যখন কথাটা বলছি, ট্যাঞ্জিবিলিটি মানে বা ট্যাঞ্জিবল মানে হচ্ছে দৃশ্যমান। আমরা একটা যদি ধরেন হাসপাতালের কথা দিয়ে চিন্তা করি, আমরা যখন হাসপাতালে যাই, হাসপাতাল কি করে, তারা কিন্তু প্রোডাক্ট দেয় না, তারা একটা সার্ভিস প্রোভাইড করে। তো হাসপাতালে আপনি গিয়েছেন, যাওয়ার পর হাসপাতালে দেখলেন হাসপাতালের ফ্লোরটা কতটা ক্লিন, হাসপাতালের বেডগুলো কতটা মডার্ন, এসি আছে কিনা, যে সমস্ত মেশিনারিজ গুলো আছে সেগুলো কি নতুন কিনা, বিল্ডিং এর পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, লিফট আছে কিনা, এসকেলেটর আছে কিনা, তারপরে সোফাগুলো কতটুক আপনার একটু স্টাডি বা কমফোর্টেবল। তার মানে আপনি যেই প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের দৃশ্যমান জিনিসগুলো আপনার দিয়ে জাজ করার চেষ্টা করবেন, কারণ তা আমরা আশা করব তাদের যদি দৃশ্যমান জিনিস, হোয়াট উই ক্যান সি, ফর এন এক্সাম্পল দ্য ক্লিনলিনেস অফ দ্য বিল্ডিং, মডার্ন কতটুকু বিল্ডিংটা আছে, তারপরে সেখানে লিফট কি আছে, যেই মেশিনারিজ দিয়ে সার্ভিস প্রোভাইড করবেন সেই মেশিনারিজগুলো কতটা আপ টু ডেট অ্যাডভান্স, ডক্টররা যারা আছেন তাদের ড্রেস আপ কতটা ক্লিন। সো এই সকল জিনিসগুলো দিয়ে আমরা দেখব যে যেটা দিয়ে সে সার্ভিস প্রোভাইড করবে, সেই সরঞ্জাম, যেই স্থানে সে সার্ভিস প্রোভাইড করবে, সেই হাসপাতাল যেইখানে রোগীকে রাখবে সেই বেড, এটা কতটা ক্লিন, কতটা আপ টু ডেট, স্টেট অফ দ্য আর্ট, এসি আছে কিনা, কম্পিউটার আছে কিনা, একেবারে নতুন সিমেন্সের একেবারে লেটেস্ট মেশিনগুলো আছে কিনা। সো আমরা যখন ট্যাঞ্জিবলের কথা বলবো বা ট্যাঞ্জিবিলিটির কথা বলবো, তখন আমরা দেখার চেষ্টা করি যেই জায়গাতে আপনি সার্ভিস নিতে গিয়েছেন সেইটার বাহ্যিক দিকগুলো যেগুলোকে আছে, হোয়াট উই ক্যান সি উইথ আওয়ার নেকেড আইজ, সেরকম আছেন। এটাকে যদি আরেকটা উদাহরণ দিতে চাই, যে আহ, আপনি হাসপাতালে গিয়েছেন, ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেলের যে ফার্স্টেই দেখলেন একেবারে ডার্টি ফ্লোরস, এইখানে পিক ফেলানো আছে, ওইখানে টিস্যু পেপার অন দ্য বেড আর সামথিং, ব্লাডের স্ট্রেইন গুলো আছে, ক্লিন করেনি, বেডশিটস আর ভেরি ডার্টি। তারপরে মেশিন যেগুলো আছেন, তারপরে দেখবেন একটা ভাঙাচোরা নেবুলাইজার দিয়ে সবাইকে দিচ্ছে, একটা নেবুলাইজার মেশিন সে সবাই ইউজ করছে, আর নেবুলাইজারের একটা মাস্ক যেটা আছে ওই মাস্কটাকে বারবার আর ক্লিন করে দিচ্ছে। সো যে সকল দৃশ্যমান জিনিসপত্রগুলো দেখবেন, দেখে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের সার্ভিস হতে পারে। তারপরে স্কোয়ারে যদি যান, দেখবেন ভেরি টাইডি ক্লিন, তার মানে ঢুকেই আপনি বুঝতে পারবেন, বাহ, এরা হয়তো আপনাকে একটা বেশ চমৎকার সার্ভিস দেবে।
সো ট্যাঞ্জিবিলিটির মানেটা হচ্ছে when you actually go to a service is organization to get receive your service, চোখের দেখাতে যে জিনিসগুলো দেখতে পারবেন, যেমন একটু আমি উদাহরণ দেই। আপনি ধরেন টাইগার বিডিতে সার্ভিস নিতে গিয়েছেন, টাইগার বিডিতে সার্ভিস নিতে গিয়ে দেখলেন ওদের যে গাড়িগুলো আছে সেই পুরাতন টাইপের আছেন, ওদের অফিসের ভিতরে দেখবেন একেবারে ভাঙা চোরা একটা অফিস আছে, অফিসটা অতটা ক্লিনও না। এরকম যখন দেখছেন, তারপরে যে এই কম্পিউটার ইউজ করছেন, কম্পিউটারটাও একেবারে ভেরি আনটাইডি, এরকম ঝামেলা মতো আছে। এই জিনিসগুলো যখন আপনি দেখছেন, দেখার পর ভাবছেন যে আল্লাহ বাঁচাইছে, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি, এটা মনে হয় জঘন্য সার্ভিস দেবে। সো ট্যাঞ্জিবিলিটি হচ্ছে দৃশ্যমান জিনিসপত্র, যার কাছ থেকে সার্ভিস নিতে যাচ্ছেন তারটা দেখে কিরকম করছেন। ওই যে আপনার বাংলাদেশ আমাদের ইয়েতে যদি যান, যতগুলো আমাদের জিপিও যেগুলোতে আছেন, দেখেছেন ভিতরের মধ্যে আনক্লিন অবস্থা, কম্পিউটার ইউজ করছে না, এখন ওই হাতে কলমে ইউজ করছে। বিভিন্ন জায়গাতে একেবারে ধরেন সেই ট্রেডিশনাল অর্থোডক্স সেই পুরানো ভাবে কাজকর্ম করছে, টেবিল চেয়ার ফ্যান করছে না। সো দিজ আর দ্য ওয়ান্স, এবং ওদের যে গাড়িগুলো আছে সেই পুরাতন গাড়িগুলো আছে। তো সবকিছু দেখে আপনি একটা সার্ভিস সম্পর্কে কোয়ালিটি অ্যাসেস করতে পারবেন। বিকজ সার্ভিস দিতে গেলে ইউ নিড টু হ্যাভ মডার্ন গুড ইকুইপমেন্টস, আদারওয়াইজ সার্ভিস তো ভালো দিতে পারবেন না। জাস্ট লাইক বাংলাদেশের এরোপ্লেন যখন দেখবেন একেবারে পুরান এরোপ্লেন টাইপের আছেন, দেখে কি ভাববেন, আল্লাহ এর ভিতরে গেলে যে কি অবস্থা হবে। এই জন্য কি করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, তারা যে চমৎকার আপনি বোয়িং গুলো কিনেছে, দেখেই মনে হয় যে না, এর মধ্যে এর কাছ থেকে সার্ভিসটা আপনি খুব ভালো পাবেন। সো ট্যাঞ্জিবিলিটি মূলত দৃশ্যমান জিনিসগুলো যেটাকে দেখার চেষ্টা করছেন। তারপরে আমরা 5 নম্বরে যাই, রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস মানে আপনি কত তাড়াতাড়ি আমাকে সার্ভিস দেওয়ার জন্য রেসপন্স করছেন। অ্যাজ এ কাস্টমার আমি আপনার হসপিটালে যেই অথবা আপনি ডিএচএল এ যেই যদি বলছি যে আচ্ছা আমার সার্ভিসটা ঢাকা থেকে কুমিল্লা পাঠানো লাগবে, আপনি সার্ভিসটা কত সময় দিতে পারবেন? এখন যত তাড়াতাড়ি দিতে পারবেন আমার জন্য আই উইল বি ভেরি স্যাটিসফাইড। সো রেসপন্সিভনেস মানে আপনি যেই সার্ভিসটা তাকে প্রদান করবেন কত তাড়াতাড়ি কত সময়ের মধ্যে তাকে সেই সার্ভিসটা প্রোভাইড করছেন। এখন আপনি রেসপন্সিভনেসে কি বলার চেষ্টা করছেন, যে আমরা খুবই কুইক সার্ভিস দেই, আমরা 30 মিনিটসের মধ্যে সার্ভিস দিয়ে থাকি। এখন এই 30 মিনিটসটা আপনি চাবেন যে একদিন না, এই যে আমাদের সৌম্য সরকারের মতো প্লেয়ারগুলো আছে, সে সারা বছরে একবার রান করে আর বাকি 364 দিন 0-0-0 1-2-3 এভাবে করে চলে আসে। তার মানে ও কিন্তু কনসিস্টেন্ট না। ও যদি বলে যে আমার সেঞ্চুরি আছে, হ্যাঁ আপনার সেঞ্চুরি আছে, সেটা বছরে একবার। তো রেসপন্সিভনেস মানে কত তাড়াতাড়ি সার্ভিসটা প্রোভাইড করছেন, তার মানে 30 মিনিট। এই 30 মিনিট যে কমিটমেন্টটা আপনি দিয়েছেন, এই কমিটমেন্টটা শুধু একদিনের জন্য না, বারবার বারবার সেটাকে ধরে রাখতে হবে। তার মানে আপনি প্রতিবারই যেই প্রমিসেসটা করেছেন সেইটাকে মেইনটেইন করতে পারছেন কিনা সেটা আমি জাজ করব, সেটাকেই বলা হচ্ছে রিলায়েবিলিটি। তার মানে আপনার কাছ থেকে আমি কি যা কমিটমেন্ট করেছেন সেই জিনিসগুলোকে আমি এক্সপেক্ট করতে পারি কিনা। আপনি কমিউনিকেশনসে বলেছেন আমি 30 মিনিটে সার্ভিস দিয়ে থাকি, 30 মিনিটে দিচ্ছেন কিনা। আপনি আমার আর আর ধরেন ফর এন এক্সাম্পল হাসপাতালে গিয়েছেন, আপনি পেশেন্টকে অপারেশন করে সুস্থ করে বের করে এনেছেন, এর আগের বারও হয়েছে। এটা শুধু এর আগের বার হলে হবে না, যতগুলো রোগী আসবে ততবারই হতে হবে, তাদের নির্ভুল অপারেশন হতে হবে। সো সেটা হচ্ছে রিলায়েবিলিটি। সো আমরা কি দেখলাম, ট্যাঞ্জিবিলিটি মানে যেই অর্গানাইজেশনে আপনি সার্ভিস নিতে যাচ্ছেন তাদের দৃশ্যমান কম্পিউটার হতে পারে, গাড়ি হতে পারে, স্টাফ হতে পারে, মেশিনস হতে পারে, বিল্ডিং হতে পারে, এয়ার কন্ডিশন হতে পারে, এই সকল জিনিসগুলো আপনার আছে কিনা যেটা দ্বারা আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন। রেসপন্সিভনেস মানে আপনি যে খুব অল্প সময়ের মধ্যে সার্ভিস প্রদান করে থাকেন, 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, হোয়াট এভার প্রমিস দ্যাট ইউ হ্যাভ মেড, যে আপনি এই যে খুব তাড়াতাড়ি সার্ভিস করে দিয়ে থাকি, কতক্ষণ, 30 মিনিটে। এই জিনিসটা আপনি বারংবার এভরি টাইম ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট। ওই যে আমরা সাপ্লাই চেইনের মধ্যে থেকে পড়েছিলাম যে এভরিডে লো প্রাইস, এটা কারা ফলো করে? ওয়ালমার্ট। তার মানে ওদের 365 দিনই ওদের ওখানে গেলে আপনি দাম কম পাবেন, আজকে দাম কম কালকে বেশি, তারপরে দিন আরেকটু বেশি, এরপরে কম দাম, এরকম ভাবে পাবেন না। সো তার মানে ওরা ভেরি রিলায়েবল, 365 দিনই ওদের কাছে কম দাম পাচ্ছেন। সো আমরা ট্যাঞ্জিবিলিটি দেখেছি, রেসপন্সিভনেস দেখেছি, এবং তারপরে রিলায়েবিলিটি দেখলাম। এখন আপনার বাকি হচ্ছে অ্যাসুরেন্স আর এমপ্যাথি।
এমপ্যাথি মানে হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, প্রতিটার যে সমস্ত, ফর অ্যান এক্সাম্পল, পেশেন্ট যায় ডক্টরের কাছে, এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট প্রবলেম। প্রতিটা কাস্টমার যখন ব্যাংকে আসে তাদের সবার আলাদা আলাদা প্রবলেম থাকে। যেমন আমি যদি এখন ডাক্তারেরটা থেকে শুরু করি, কেউ গিয়েছে মাথা ব্যথা, কেউ গিয়েছে হাতে ব্যথা, কেউ পেটে ব্যথা। এখন আপনি কি করছেন, সবাইকেই ওই প্যারাসিটামল একটা খেয়ে নাও, প্যারাসিটামল একটা খেয়ে নাও, সবাইকেই আপনি একইভাবে ট্রিট করছেন। এমপ্যাথি মানে আপনি, প্রতিটা কাস্টমার তার ইউনিক প্রবলেম নিয়ে সে আপনার কাছে আসে, আপনাকে তার জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে হবে, বিকজ প্রতিটা কাস্টমারের কেস ইজ ডিফারেন্ট। সো এমপ্যাথি মানে হচ্ছে, আপনার কাছে যারা সার্ভিস নিতে আসবে, তারা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সার্ভিস নিতে আসবে, সবাইকেই শুধু বলবেন ওই 104 নম্বর রুমে যান, কাজ করে দিব না। অনেকে হয়তো আসবে, আমি ধরেন একটা পার্সেল দিয়েছে, বলবো ভাই আমি একটু ও ডেলিভারি পাঠাতে চাই। তো আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাদের এখানে আছে, এক্সপ্রেস ডেলিভারি পাঠিয়ে দেন, অথবা আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেলিভারি আছে, পাঠিয়ে দেন। বাট আমার তো রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমার এক্সপ্রেস ডেলিভারি, বা এর থেকেও আরো বেটার, যদি 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে পাঠাতে পারি লন্ডনে, আমি সেটা ট্রাই করব। সো ইউ হ্যাভ টু লিসেন টু দ্য কাস্টমার্স প্রবলেম। এভরি কাস্টমার কাম উইথ অ্যান ইউনিক প্রবলেম, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। অ্যান্ড আপনি সবাইকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিচ্ছেন কিনা। সব রোগীর ব্যথা হলেই প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিন না। সো তাদের জন্য প্রতিটা রোগী কিছুটা হয় হচ্ছে আপনার একটু নর্মাল, আর একটু বেশি ক্রিটিক্যাল, আর একটু বেশি ক্রিটিক্যাল। সবার জন্য যেরকম হাসপাতালে একটা কেবিন আছে, আইসিইউ আছে, সিসিইউ আছে, বিকজ প্রতিটা পেশেন্টের প্রবলেম ইজ ডিফারেন্ট। সেভাবেই প্রতিটা মানুষকে আলাদা আলাদা ইউনিটে তাদেরকে পজিশন করানো হয়েছে। সেম ভাবে when you talk about empathy, you you have to reach out to that service organization এবং বলবেন, আপনারা কি প্রতিটা কাস্টমার আপনাদের কাছে যে আসে, তাদের জন্য কি ইউনিক প্রবলেম তারা আপনাকে আইডেন্টিফাই করেন, সেই অনুযায়ী কি তাদের সার্ভিসটা প্রদান করেন কিনা। যেমন বলেছিলাম, অনেকের হয়তো স্ট্যান্ডার্ড ডেলিভারি দরকার, অনেকের ফাস্ট, অনেকের এক্সপ্রেস, অনেকের সুপার এক্সপ্রেস দরকার। তো সেই ধরনের কিরকম আছে কিনা। সো আমাদের 4টা দেখলাম, ট্যানজিবিলিটি মানে হচ্ছে দৃশ্যমান জিনিসপত্র, রেসপন্সিভ মানে কত তাড়াতাড়ি সার্ভিস দেন, আর রিলায়েবিলিটি মানে যেই কমিটমেন্টটা করেছেন 30 মিনিটে আমাদের প্রোডাক্ট চলে যায়, অথবা ইউকেতে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যাবে, সেই 48 ঘন্টা কি বারবার মেনটেন করেন, নাকি হঠাৎ বছরে একবার সৌম্য সরকারের মতো রান করে বাকি 364 দিনে একেবারে ডার্ক অর 10-এর মধ্যে ঘোরাফেরা করছেন। I talked about empathy. Every customer has unique requirements. You have to respect that এবং তাদেরকে সেরকমই সার্ভিস প্রোভাইড করতে হবে। এখন লাস্টেরটা যেটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে অ্যাসুরেন্সের কথা বলা হয়। আমি আপনাদের এখানে একটা আমার উদাহরণ দিই, যেটা আমার ছাত্রদেরকে প্রায় বলে থাকি। আমার আর নেকে একটা, আমার হকি খেলতে গিয়ে একটু প্রিমিয়ার ডিভিশনে খেলাধুলা করতাম, তো করতে গিয়ে আমার নেকে একটা ইনজুরি হয়। বিকজ আমি ফুটবল থেকে হকিতে খেলা শুরু করি যখন, আই ইউজ টু প্লে অ্যাজ এ গোলকিপার। তো আমি একটু লেটেই শুরু করি, আমার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার থেকেই হকিতে খেলা শুরু করি, বিকজ তার আগে আমার একটা ফ্রেন্ডের ইনজুরি হয়, ও হকি গোলকিপার ছিল। তো ও যেহেতু এই সিজন খেলতে পারবে না বলে আমাকে উইদাউট এনি ট্রেনিং, 2 দিনের ট্রেনিংয়ে আমাকে হকিতে গোলকিপার দিয়ে দেয়, এবং আমার কাজ ছিল আপনার গোল সেভ করা। তো আমি শুয়ে পড়ে যেভাবে করেন ডাইভ দিয়ে আই অ্যাকচুয়ালি সেভ এই গোলস, টুর্নামেন্টে বেস্ট কিপার হয়ে গেলাম। এরপরে প্রিমিয়ার ডিভিশনে আস্তে আস্তে উঠলাম। এখন ডাইভ দিলে সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আগে বডিটা পড়বে, তারপরে আপনার শোল্ডার অথবা হেডটা পড়বে। আমি বল ঠেকানো দিয়ে কাজ, আমার আগে শোল্ডারটা আগে পড়তো, সেই কারণেই মাথাতে আমার সবচেয়ে বেশি প্রেশার লেগেছিল। তো আমার খুব নেকে প্রবলেম হতো, ভার্টাইগো হতো, মাথা ঘুরতো। আমি ঢাকার প্রচুর ডাক্তার দেখিয়েছি, বাট আমার কোনো লাভ হয়নি। এরপরে আমি লিটারালি হতাশ হয়েও আমি গেলাম হচ্ছে প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে। তো এটার পর আমার যখন প্রবলেমটা হলো, যাওয়ার পর আমি লিটারালি যে ভাইয়ের কাছে গিয়েছিলাম, ফিজিওথেরাপিস্ট, আমি ওনার কাছে লিটারালি কোনো আশা ছাড়াই যাই, এবং আমি এত হতাশ, আমি স্কোয়াড, ইউনাইটেড, অ্যাপোলো কোনো জায়গা বাদ রাখি নাই। প্রচুর ডাক্তার দেখিয়েছি, ওরা আমাকে ওষুধ দেয়, বাট স্টিল
আমার নেক নেক প্রচন্ড পরিমাণে স্টিফ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায় আর মাথা ঘুরতে থাকে। তা আমি ডাক্তারের কাছে ওনার কাছে গেলাম, যাওয়ার পর বললাম যে ভাইয়া ঠিক হবে? উনি বলে কোনো ব্যাপার না, তা আপনি কালকে চলে আসেন। আজকে উনি আমাকে অ্যাসেস করলো, কালকে ডাক দিল। তো আমি বললো আপনাকে একটা আকুপাংচার করবো। তো আমি এটাকে বলে ড্রাই নিডলিং। আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে টেয়ে যে আমি বললাম যে করবো কি করবো না। উনি বলছেন যে আপনি কালকে আসেন, করেন বা না করেন সেটা দেখার দরকার নাই। আপনি আগে আসেন, এসে দেখেন কারা কারা দেয়, তারপরে আপনি ইয়ে করেন। তো উনি আমাকে ২ টা প্লেয়ারের নাম বললেন বাংলাদেশ ন্যাশনাল টিমে। এখন একজন নাই, আরেকজন আছেন। ক্যাপ্টেনও ছিলেন। বলে উনি আমার এখান থেকে নেয়, আপনি আসেন। তো আমি 11:30 11:30টার দিকে পরের দিন গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে দেখতে থাকলাম যে আমাদের এখন যিনি এমপি হয়েছেন, এইবার যিনি হয়েছেন, তো উনি আইপিএলে যাবেন। ওনারও এই সারা নেক থেকে কোমর পর্যন্ত প্রায় 50টার মতো নিডল ঢুকানো আছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ব্যথা লাগে না? বলে হ্যাঁ একটু ব্যথা লাগে, বাট আমার এইটার ইয়ে খুব ভালো, মানে রেজাল্ট খুব ভালো। তো আমি দেখে পরে কিছুটা আশ্বস্ত হলাম যে এইখানে যেরকম এই সাকিব আল হাসান, তামিম, এদের মতো মানুষরা কোটি কোটি টাকার তাদের এর মানে মান্থলি ইনকাম, যারা এত ফেমাস প্লেয়ার, তারা যদি এনার কাছ থেকে সার্ভিস নিতে পারে, আমি কেন নিতে পারবো না? তো আমার সেই বিশ্বস্ততাটা ডেভেলপ করলো বাই seeing that these famous players are coming to the hospital বা সেন্টার, তার কাছ থেকে আপনি সার্ভিস নেওয়ার জন্য। মুশফিকুর রহিম বলেন, মাশরাফি বলেন, তারপরে তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান, বড় বড় যারা আছেন বাংলাদেশের এখন, সজল ভাইয়ের কাছে সবাই আসেন। তো বিকজ উনি ওনার সাথে কাজ করেন হচ্ছে আপনি ক্রিকেট টিমের যে চিফ ফিজিও আছেন, যে ডক্টর দেবাশিস, ওনার সাথেই কাজ করেন। তো আমার কাছে ওনার কাস্টমার প্রোফাইল দেখে আমি আশ্বস্ত হয়ে গেলাম। সো আমার মধ্যে অ্যাসুরেন্সটা ডেভেলপ করলো। সো সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠানের কাছে সার্ভিস নিতে যাচ্ছেন, তাদের অনেকগুলো কারণে অ্যাসুরেন্স হতে পারে। নাম্বার ওয়ান, কোন কোন কাস্টমারকে তারা সার্ভ করছে। নাম্বার টু, যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের এক্সপিরিয়েন্স, যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের সাকসেস রেট, যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের কোথা থেকে ডিগ্রি আছে। সো অ্যাসুরেন্সটা মানে হচ্ছে আপনি যার কাছ থেকে সার্ভিস গ্রহণ করছেন সেই প্রতিষ্ঠানের অন্যান্য কাস্টমার লিস্টটা যদি আপনি দেখতে পারেন, আপনার কনফিডেন্স ডেভেলপ করে। যারা সার্ভিস প্রোভাইড করছেন তারা ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারা আইবি এর টিচার, তাদের ইউকে থেকে ডিগ্রি আছে, এমআইটি থেকে আছে, তাদের এত বছরের অভিজ্ঞতা। তারা ডক্টরদের ক্ষেত্রে উনি প্রায় 10,000 অপারেশন করেছেন, ওনার 99% সাকসেস রেট, উপমহাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত ডক্টর। দিজ আর দ্য ওয়ান্স দ্যাট ক্রিয়েট ট্রাস্ট আপনার পেশেন্টের মাইন্ডে। সো ট্যাঞ্জিবিলিটি মানে যে দৃশ্যমান জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তারা মডার্ন স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট ইউজ করছে কিনা সেটা। তারপরে রিলায়েবিলিটি, কত তাড়াতাড়ি সার্ভিস প্রোভাইড করছেন সেটা আপনার থাকছে। এবং তারপরে হচ্ছে আমাদের সরি আমি একটু ভুল বললাম, রেসপন্সিভ মানে হচ্ছে কত তাড়াতাড়ি সার্ভিস প্রোভাইড করছেন। রিলায়েবিলিটি মানে যেই কমিটমেন্টটা আপনি করেছেন সেটা আপনি রাখছেন কিনা। এমপ্যাথি মানে এভরি কাস্টমার কামস উইথ এ ইউনিক প্রবলেম, সেই প্রবলেমটা আপনি তাকে সেই অনুযায়ী সার্ভিস প্রোভাইড করছেন কিনা। অ্যাসুরেন্সের কথা হচ্ছে যিনি সার্ভিস প্রোভাইড করছেন তার অনেক ধরনের এক্সপিরিয়েন্স, সাকসেস রেট, নলেজ, তার টিমমেটগুলো এত ভালো, তার কাস্টমারগুলো এত ভালো, সেগুলা আপনাদের সেরকম টাইপের আছে কিনা, যেটা দিয়ে কাস্টমারের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা গ্রো করে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজটা, যেটা আমরা বলি সার্ভ ওয়াল মডেল। প্যারাসোনামল, জেনথাম এন্ড বেরি এটা করেছেন 5টা দিক থেকে সার্ভিস পড়ে থাকে, আপনাকে জাজ করে থাকে। এটার একটা লিংক আছে ডিটেল ডেসক্রিপশনে, আর এটা আমরা প্রোভাইড করে দিচ্ছি এই স্লাইডের সাথে। এরপরে আরেকটা মডেল যেটা আছে, এটাও প্যারাসোনামল, জেনথাম এন্ড বেরি ওনারাই করেছেন। তো এইটাকে বলা হয় সার্ভিস গ্যাপ মডেল। এবার একটু আপনাকে বলে নিই, ক্রিকেট খেলা তো দেখেছেন। ক্রিকেট খেলার মধ্যে থেকে কি হয়, এইটা যদি মাঠটা থাকে, এই মাঠের এখানে পিচটা আছে, এখানে একটা প্লেয়ার, এখানে একটা প্লেয়ার, এই জায়গাতে একটা প্লেয়ার। তার মানে এই প্লেয়ারদের মাঝখানে যে ফাঁকাটা জায়গা আছে, সেটা মানে কি ফিল্ডারদের জন্য একটা ঝুঁকির জায়গা।
আর ব্যাটসম্যানদের জন্য এটা একটা স্কোপ ফর রানস। সো ফিল্ডিং টিম যারা আছেন তারা বারবার বিপদে পড়ে যাচ্ছে যে যদি এই জায়গাটা তো খালি আছে, ব্যাটসম্যান চাইলে ইজিলি রান নিয়ে নিতে পারে। সার্ভিস যখন আমরা প্রোভাইড করি তখনও আমরা বিভিন্ন রিসার্চ থেকে বের করে দেখেছি যে সার্ভিসের যেই ধরনের গ্যাপগুলো আছে, তার মানে